অনার্স চতুর্থ বর্ষে প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি আফতাবুন নাহার, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ। আমরা শিল্প অর্থনীতি থেকে আলোচনা করছিলাম। আজ আমরা শিল্প অর্থনীতির ষষ্ঠ অধ্যায় থেকে আলোচনা শুরু করব। তবে চলো আমরা মূল আলোচনায় ফিরে যাই। আমরা স্ক্রিনে কিছু ছবি দেখতে পাচ্ছি। এই ছবিগুলো দেখেই আমরা বুঝতে পারছি আমাদের আজকের আলোচনার বিষয় কি। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ডাইভার্সিফিকেশন বা শিল্পের বহুমুখীকরণ। তবে দেখে নেই আমাদের আজকের পাঠে যেসব বিষয় রয়েছে। আমরা আজকের পাঠে আলোচনায় দেখব শিল্পের বহুমুখীকরণের সংজ্ঞা বা বহুমুখীকরণটা কী, শিল্পের বহুমুখীকরণের উদ্দেশ্যগুলো কী কী, শিল্পের বহুমুখীকরণের সুবিধাসমূহ কী কী, শিল্পের বহুমুখীকরণের যেসব অসুবিধাগুলো রয়েছে সেগুলো, এবং শিল্পের বহুমুখীকরণের যে নির্ধারকগুলো রয়েছে সেগুলো আলোচনা করব। প্রথমেই আমরা দেখে নিই শিল্পের বহুমুখীকরণটা কী। আমরা জানি ফার্ম বিভিন্ন ধরনের দ্রব্য উৎপাদন করে, তার মধ্যে বিভিন্ন বিকল্প প্রকৃতির দ্রব্য উৎপাদন করতে পারে। তেমনি একটি ফার্ম সম্পূর্ণ ভিন্ন ধরনের দ্রব্য উৎপাদন করতে পারে। যখন কোনো ফার্ম দুই বা ততোধিক সম্পূর্ণ ভিন্ন দ্রব্যের উৎপাদনের আয়তন বৃদ্ধি করে তখন আমরা তাকে বলি বহুমুখীকরণ। শিল্প অর্থনীতিবিদদের মতে যখন ফার্মে পুরাতন দ্রব্যের পরিবর্তে নতুন দ্রব্যের উৎপাদন এবং ফার্মের যে প্রযুক্তিগত কলাকৌশল, বাজারের আয়তন, উৎপাদনশীল কর্মকাণ্ড সব কিছুতে যখন পরিবর্তন দেখা দেয় তখনই বহুমুখীকরণের উদ্ভব ঘটে। কোনো শিল্পের অন্তর্গত কোনো ফার্ম যখন লম্বিক একত্রীকরণের মাধ্যমে তার চূড়ান্ত দ্রব্যের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি উৎপাদনের আকার এবং আয়তন বৃদ্ধি করে এবং প্রযুক্তিগত কলাকৌশলের পাশাপাশি উৎপাদনের বাজার সম্প্রসারণ করে, তাকেই আমরা বলছি বহুমুখীকরণ। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে জুতা তৈরি কারখানায় যদি জামার তার ব্যাগ, বেল্ট, প্যাকেট, লেদার, সুটকেস ইত্যাদি জিনিস তৈরি করে, তবে আমরা তাকে বলবো বা সেই ফার্মটিকে বলবো যে সেখানে বহুমুখীকরণ ঘটেছে বা শিল্পে বহুমুখীকরণ হয়েছে। অর্থাৎ যখন কোনো ফার্ম, দুই বা ততোধিক ফার্ম যখন ভিন্ন দ্রব্যের সম্পূর্ণ ভিন্ন দ্রব্যের উৎপাদনের আয়তন বৃদ্ধি করে তাকেই আমরা বলছি যে শিল্পের বহুমুখীকরণ। এবার আমরা দেখব শিল্পের যে বহুমুখীকরণের যেসব উদ্দেশ্যগুলো রয়েছে সেই উদ্দেশ্যগুলো। প্রথমেই আমরা দেখে নিই প্রতিযোগিতা। কোনো ফার্ম যখন পুরাতন পণ্যদ্রব্য উৎপাদনের পাশাপাশি আমরা জানি নতুন দ্রব্য উৎপাদন করে তখনই তো বহুমুখীকরণ ঘটে। আর এই বহুমুখীকরণের যে কারণগুলো বা কী কারণে বহুমুখীকরণ ঘটে তার প্রথমেই আমরা বলতে পারি যে প্রতিযোগিতা। অর্থাৎ ফার্ম যত বেশি বহুমুখীকরণ করবে ততই তার যে উৎপাদন যে কস্ট বা খরচ সেটা কমে আসবে। এই জন্য উৎপাদনের যোগান এবং উৎপাদিত পণ্যের বাজারজাতকরণে ফার্ম কী হবে, আরও গতিশীল হবে। কাজেই এই বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে ফার্ম প্রতিযোগিতায় টিকে থাকার জন্য বা প্রতিযোগিতার শক্তি বৃদ্ধির জন্য ফার্ম বহুমুখীকরণ করে থাকে। নতুন ফার্মের প্রবেশে বাধা। বহুমুখীকরণের ফলে ফার্ম যখন প্রতিযোগিতার টিকে থাকে, মুনাফা ধরে রাখে, একচেটিয়া ক্ষমতা প্রয়োগ করে, এই সব উদ্দেশ্যকে সামনে রেখে ফার্ম কী করে প্রতিযোগিতায় যে নতুন যে ফার্মগুলো আসতে চায়
সেসব ফার্মের ক্ষেত্রে বা শিল্পে প্রবেশের ক্ষেত্রে বাধা প্রদান করতে পারে। ফার্মের যে দক্ষতা রয়েছে সেই দক্ষতার পূর্ণ ব্যবহারের লক্ষ্যেও ফার্ম কি করে বহুমুখীকরণ করে। কোনো ফার্মের অন্তর্ভুক্ত উৎপাদনকারী ইউনিটগুলো শ্রম, কাঁচামাল, অন্যান্য উপাদান ব্যবহারের মাধ্যমে এর দক্ষ ব্যবহার বা পূর্ণ ব্যবহার নাও করতে পারে। এমত অবস্থায় ফার্ম তার সম্পদের দক্ষ ব্যবহারের লক্ষ্যে বহুমুখীকরণ করে থাকে। ফার্ম বহুমুখীকরণের অন্যতম উদ্দেশ্য হলো স্থিতিশীলতার জন্য বা স্থিতিশীলতা আনয়নের জন্য ফার্ম বহুমুখীকরণ করে। আর এই জন্য ফার্ম কী করে উৎপাদিত পণ্য বাজারে প্রতিযোগিতা হ্রাস পায়, একচেটিয়া ক্ষমতা বৃদ্ধি পায়। এর জন্য সে বহুমুখীকরণ করে। আর এতে পণ্যের মূল্য, মুনাফার ক্ষেত্রে যে তার স্থিতিশীলতা সেটা ফিরে আসে। ফার্ম বহুমুখীকরণ করলে একাধিক পণ্য উৎপাদন করে, তখন কোনো একক পণ্য বাজারের উপর নির্ভরশীল তাকে হতে হয় না। কাজে উৎপাদন ও ব্যবসার ঝুঁকি এবং অনিশ্চয়তা কমানোর জন্য ফার্ম বহুমুখীকরণ করে থাকে। ফার্ম অনেক সময় প্রতিযোগিতার মুখে উৎপাদনের উপাদান ও দ্রব্য বন্টনের ক্ষেত্রে সর্বোচ্চ মাত্রাগত যে সুবিধা তার জন্য বহুমুখীকরণ করে। এর ফলে ফার্ম তার যে বৃহদায়তনিক সাংগঠনিক কাঠামো সেটা সৃষ্টি করে বা সেই কাঠামো গড়ে তোলে। ফার্মের প্রতিযোগিতা বৃদ্ধি, বাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করা ইত্যাদি উদ্দেশ্যে ফার্ম নতুন নতুন কৌশল প্রয়োগ করে এবং তার জন্য সে বহুমুখীকরণ করে থাকে। ফার্ম বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের বাজার যে ঝুঁকি রয়েছে, এই ঝুঁকির সম্মুখীন হয়। এতে শিল্পে টিকে থাকার ক্ষেত্রে একটা হুমকির সৃষ্টি হয়। আর এই ঝুঁকি হ্রাস করা নিরাপত্তা বিধানের জন্য ফার্ম বহুমুখীকরণের আশ্রয় নেয়। ফার্মের বহুমুখীকরণের যে অন্যতম উদ্দেশ্য হলো তার যে উৎপাদন খরচ কমানো, অর্থাৎ বাহ্যিক ব্যয় সংকোচনের মাধ্যমে উৎপাদন খরচ কমে। আর বহুমুখীকরণের কারণে তার যে আয়তন বেড়ে যায়। এর ফলে ফার্মের খরচ যে উৎপাদন ব্যয় সংকোচ সেটি সুবিধার সৃষ্টি হয়। ফার্ম বহুমুখীকরণের ফলে যে মূলধনের যে তার অভাব থাকে বা সেই অভাবটা কমে যায়, অর্থাৎ ফার্মের বিভিন্ন ইউনিটগুলো যখন একত্রিত হয় তখন বড় আকারের মূলধন গঠনের পাশাপাশি তারা বাজার শেয়ার বিক্রি করতে পারে। আর ব্যাংক থেকে ঋণ গ্রহণ করতে তাদের অনেক সুবিধা হয়। বহুমুখীকরণের ফলে ফার্ম উৎপাদন যে কৌশল পদ্ধতি সে সম্পর্কে গবেষণা চালায় নতুন কিছু আবিষ্কার করার তারা সক্ষম হয়। আর ফার্মের বহুমুখীকরণের উদ্দেশ্য থেকে গবেষণার মাধ্যমে যে বাজারের অবস্থা, ভোক্তার রুচি, চাহিদা, যোগান ইত্যাদি বিষয়ে যে আলোচনাগুলো বা জ্ঞান সম্পর্কে তারা জ্ঞান অর্জন করে বা এইসব বিষয়গুলোতে তারা জ্ঞান অর্জন করার জন্য গবেষণা করে। আর যার জন্য তারা বহুমুখীকরণ করে থাকে। ফার্মের বহুমুখীকরণ অন্যতম উদ্দেশ্য হচ্ছে ফার্মের বিভিন্ন যে ইউনিট রয়েছে তার মধ্যে আন্তঃসম্পর্ক বজায় রেখে কাঁচামাল গ্রহণ করা, সংগ্রহ করা, বাজারজাতকরণ করা ইত্যাদি সার্বিক বিষয়ে ব্যবস্থাপনা কার্যক্রমে যে আত্মনির্ভরশীলতা সেটা অর্জন করার জন্য ফার্ম বহুমুখীকরণ করে থাকে। যে কোনো ফার্মের প্রবৃদ্ধি নির্ভর করে কর্মপরিধির উপর। ফার্মের বহুমুখীকরণের অন্যতম লক্ষ্য থাকে যে বৃহদায়তনিক উৎপাদন যে কাঠামো তার অধীনে থেকে যে তার প্রবৃদ্ধির হার, অর্থাৎ প্রতি বছর যে তার উৎপাদন বৃদ্ধি সেই প্রবৃদ্ধির হারকে বজায় রাখার জন্য ফার্ম বহুমুখীকরণ করে থাকে। কোনো ফার্ম যদি তার উৎপাদিত পণ্যগুলো বাজারজাতকরণ করে যথেষ্ট সুনাম অর্জন করতে সক্ষম হয় তাহলে ভবিষ্যতেও এই সুনাম ধরে রাখার জন্য ফার্ম বহুমুখীকরণ করে থাকে। ফার্ম যদি তার উৎপাদিত পণ্যগুলো বাজারজাতকরণ যথেষ্ট সুনাম অর্জন করতে সক্ষম হয় তাহলে ভবিষ্যতে তাদের এই সুনাম ধরে রাখার জন্য ফার্ম বহুমুখীকরণ করে থাকে। ফার্মের বিভিন্ন উৎপাদনের যে কাজগুলো, উৎপাদন কার্যক্রম, প্রবৃদ্ধির সাথে সমন্বয়, উপাদান সংগ্রহ, বিভিন্ন ধরনের যে ফটকা কারবারের উৎপাদ ইত্যাদি বিভিন্ন বিষয় বিবেচনা করে ফার্ম বহুমুখীকরণের কারণে তার মধ্যস্বত্ব যে বিষয়গুলো রয়েছে সেগুলো অপসারণ করে থাকে। ফার্মের কর্মসংস্থানের যে সুযোগ, অর্থাৎ
একত্রীকরণের ফলে ফার্মের আর্থিক সচ্ছলতা সেটা বেড়ে যায় এবং ফার্ম বৃহৎ একটা প্রতিষ্ঠানের রূপ নেয় এবং এখানে অধিক লোকের যে কর্মসংস্থান সেটার সুযোগ সৃষ্টি হয় এবং বেকারত্ব কমে যায়। এবার আমরা দেখব বহুমুখীকরণের যে সুবিধা বা বহুমুখীকরণ কেন প্রয়োজন। ফার্মের বহুমুখীকরণের এমন কিছু উদ্দেশ্য থাকে যা পূরণ হলে ফার্ম বেশ কিছু সুযোগ সুবিধার সৃষ্টি হয়। তার মধ্যে একটি হচ্ছে মূলধন প্রাপ্তি। বহুমুখীকরণের মাধ্যমে ফার্ম যে মূলধন একত্রীকৃত করার ফলে বড় আকারের একটা মূলধন গঠিত হয়। আধুনিক যন্ত্রপাতি, বৃহদায়তনিক উৎপাদন কাঠামো গঠন করতে গিয়ে ফার্ম বাজারে শেয়ার বিক্রি করে, ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে এবং মূলধন সহজে সংগ্রহ করতে পারে। বহুমুখীকরণের ফলে ফার্মের যে আর্থিক সচ্ছলতা সেটা বেড়ে যায়, আর বৃহদায়তন প্রতিষ্ঠানের ফলে ফার্মের যে অভিজ্ঞ, প্রশিক্ষিত, দক্ষ কর্মকর্তা, কর্মচারী ইত্যাদি নিয়োগ দেওয়া সম্ভব হয়ে যায়। ফার্মের বহুমুখীকরণ ঘটলে ফার্মের যে বিভিন্ন ইউনিটগুলো সেখানে উৎপাদন পদ্ধতি বা কৌশল এগুলো আন্তঃবিনিময় হয় বিভিন্ন উৎপাদন ইউনিটগুলোর মধ্যে, আর এর ফলে প্রযুক্তিগত উন্নয়ন ঘটাতে তারা সক্ষম হয়। ফার্মের বহুমুখীকরণের সুবাদে ফার্মের বাজারের যে অবস্থা, ক্রেতার রুচি, চাহিদা, যোগান ইত্যাদি বিষয়গুলো ফার্ম নতুন পণ্য উৎপাদনের উৎকর্ষ সাধন করতে ফার্ম সক্ষম হয়। দাম হ্রাস করা। ফার্মের বহুমুখীকরণের মাধ্যমে পণ্য উৎপাদনের যে ক্ষেত্রে যে খরচ বা কস্ট সেটা কমে আসে, অর্থাৎ যে উৎপাদন ব্যয় সুবিধা সেটা তারা লাভ করে এবং পণ্যের উৎপাদন খরচ কমে যায়, আর ভোক্তা অল্প মূল্যে অধিক পণ্য ক্রয় করার সুবিধা ভোগ করে। ফলে বহুমুখীকরণের কারণে ফার্মের দাম হ্রাস ঘটে। বহুমুখীকরণের ফলে ফার্মের যে ব্যবস্থাপনা খরচ সেটা হ্রাস পায়। দক্ষ বিচক্ষণ কর্মচারী-কর্মকর্তারা ব্যবস্থাপনার বিভিন্ন পদে আসীন হয়, আর এর ফলে আর্থিক সামর্থ্য বেশি হওয়ার কারণে তারা বেতন ভাতাদি দেয় বলে তারা অধিক দক্ষ অভিজ্ঞ কর্মীদের কাজে নিয়োগ দিতে পারে। এইভাবেই তারা দক্ষ এবং যোগ্য প্রশাসন ব্যবস্থা গড়ে তুলতে পারে। ফার্মের বহুমুখীকরণের ফলে উপাদান সংগ্রহ, দ্রব্য উৎপাদনের বাজারজাতকরণের বিভিন্ন পর্যায়ে, বিশেষ করে বিজ্ঞাপন, পরিবহন খাতে যে মিতব্যয়িতা সেটা সম্ভব হয়। এর ফলে ফার্ম কম খরচে অধিক উৎপাদন করতে পারে। বহুমুখীকরণের ফলে ফার্ম পণ্য উৎপাদন করতে গিয়ে তার যে সহায় সম্পদ, কাঁচামাল, পুঁজি ইত্যাদি সম্পদের যে পূর্ণ ব্যবহার সেটা করতে পারে। ফার্মের বহুমুখীকরণের ফলে আমরা আগেও দেখেছি তাদের ঝুঁকি যে অনিশ্চয়তা থাকে, অর্থাৎ উৎপাদন করতে গিয়ে দ্রব্য উৎপাদন, ব্যবহার, উপকরণ ব্যবহার, বাজারজাতকরণ ইত্যাদি ক্ষেত্রে যে ঝুঁকির সম্মুখীন হয়, এই ঝুঁকিগুলো বহুমুখীকরণের ফলে হ্রাস করতে পারে। ফার্মের বহুমুখীকরণের ফলে শিল্পের অন্তর্গত যে বিভিন্ন ধরনের ফার্ম রয়েছে সেগুলোর মধ্যে প্রতিযোগিতা বাড়ে এবং ফার্মের যে একচেটিয়া নিয়ন্ত্রণ সেটা কিন্তু থাকে না। ফার্ম বহুমুখীকরণের ফলে বিভিন্ন ধরনের দ্রব্য সেবা উৎপাদন করে এবং এর ফলে ফার্মের আকার বড় হয়, উৎপাদন বাজারজাতকরণের বিস্তৃতি ঘটে, ফলে ফার্মের যে প্রবৃদ্ধি এটা বৃদ্ধি পায়। শিল্পে ফার্মের যে বিভিন্ন ধরনের মাত্রাগত ব্যয় সুবিধার কারণে ফার্মের ব্যয় সংকোচ হয়। ফার্মের পক্ষে এমন স্তরে পণ্যের দাম নির্ধারণ সম্ভব হয় যে দাম মেনে নিয়ে শিল্পে নতুন ফার্মের পক্ষে প্রবেশ করা সম্ভব হয় না, ফলে নতুন ফার্ম প্রবেশ করতে পারে না। বাজার যে রয়েছে, অর্থাৎ বহুমুখীকরণের সুবিধা ফার্মের ভোক্তার রুচি চাহিদা অনুসারে নানা রকম পণ্য উপস্থাপন তারা করতে পারে, ফলে ফার্মের যে বাজার সেটা সম্প্রসারণ ঘটে। আর বহুমুখীকরণের ফলে ফার্ম বৈচিত্র্যপূর্ণ যে বিভিন্ন দ্রব্য সামগ্রী তৈরি করতে পারে, ফলে একদিকে বাজারে তাদের যে নিয়ন্ত্রণ সেটা প্রতিষ্ঠিত হয়, আর সর্বাধিক মুনাফা আহরণ লাভ করা তাদের পক্ষে সম্ভব হয়। শিল্পে ফার্ম বহুমুখীকরণের ফলে যেমন সুযোগ সুবিধা লাভ করে, তেমন কিছু অসুবিধারও সম্মুখীন হয়, আর আমরা এই অসুবিধাগুলো এখন দেখব। প্রথমে আমরা দেখি যে ফার্মের যে মূলধন সমস্যা, অর্থাৎ বহুমুখীকরণের ফলে উৎপাদনের প্রাথমিক পর্যায়ে মূলধন সমস্যার সম্মুখীন হতে পারে।
উৎপাদনের চূড়ান্ত পর্যায়ে বিদ্যমান বাজার ব্যবস্থার বাজার যে চাহিদা তার পাশাপাশি নতুন বাজার সৃষ্টির জন্য প্রচুর মূলধনের প্রয়োজন হতে পারে, যেটা সংগ্রহ করা ফার্মের পক্ষে সম্ভব নাও হতে পারে। বহুমুখীকরণের ফলে ফার্মের মূলধনের যোগান বেড়ে গেলে বিনিয়োগের পরিবেশ না থাকলে তা কিন্তু অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে। মূলধনের পূর্ণ ব্যবহার সেটা সম্ভব হয় না। মূলধনের প্রকৃত মালিককে আবার লভ্যাংশ দিতে হয়, যার ফলে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। শিল্পের অন্তর্গত ফার্মগুলো যখন আলাদা আলাদা থাকে তখন তারা তাদের নিজেদের সুবিধা মতো দাম ধার্য করে, কিন্তু বহুমুখীকরণের সুযোগে ফার্ম পণ্যের যোগান কমিয়ে দেয়। যোগান কমিয়ে দামের উপর তার নিয়ন্ত্রণ রাখে, ফলে একচেটিয়া ক্ষমতার সুবাদে তারা বহুমুখীকরণ ফার্ম মুনাফা অর্জন করলেও জনগণের ভোগান্তি কিন্তু বেড়ে যায়। বহুমুখীকরণের ফলে বিভিন্ন ধরনের ফার্ম একচেটিয়া সুবিধা ভোগ করে বলে ক্ষুদ্রায়তনিক যে প্রতিষ্ঠানগুলো তাদের পক্ষে প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব হয় না। এই অসম প্রতিযোগিতার কারণে ছোট ফার্মগুলো উৎপাদন বন্ধ করে দিতে বাধ্য হয়, ফলে বহুমুখীকরণকৃত ফার্মগুলো একচেটিয়া ক্ষমতা আরও বেড়ে যায়। বহুমুখীকরণের ফলে ফার্মের যে নতুন নতুন পণ্য উদ্ভাবন, উৎপাদন, বাজারজাতকরণ সম্ভব হলেও ফার্মের পরিধি বড় হওয়ার কারণে তাদের যে বিভিন্ন পর্যায়ের কাজগুলোর মধ্যে সমন্বয়হীনতা দেখা দেয়। শিল্পে বিদ্যমান অপর ফার্মের সাথে প্রতিযোগিতা করতে গিয়ে বহুজাগৃত ফার্মগুলো তাদের গুণগত মান বৃদ্ধি, বিক্রয়, বিজ্ঞাপন প্রদান, গবেষণা, উদ্ভাবন ইত্যাদির জন্য তাদের যে অতিরিক্ত ব্যয় সেটা করতে হয়। ব্যবস্থাপনাগত এবং প্রশাসনিক যে সমস্যা সেটা দেখা দেয়, অর্থাৎ বেশি সংখ্যক দ্রব্য অধিক পরিমাণে উৎপাদন করতে গিয়ে বহুজাগৃত ফার্ম অনেক সময় এই ধরনের সমস্যার সম্মুখীন হয়। বহুমুখীকরণের মাধ্যমে বেশি সংখ্যক বৈচিত্র্যপূর্ণ দ্রব্য উৎপাদন করতে গিয়ে ফার্ম প্রতিটি পণ্যের যথাযথ মান রক্ষা করতে পারে না। এর ফলে ফার্মের যে সুনাম সেটা ক্ষুণ্ণ হয়। বহুমুখীকরণের ফলে বহুসংখ্যক ফার্ম একসাথে উৎপাদন করতে হয় বলে উৎপাদিত পণ্যের যথাযথ যে সংরক্ষণ বা প্রত্যাশিত ইনভেন্টরি বজায় রাখা সেটা ফার্মের পক্ষে সম্ভব হয় না। বহুজাগৃত ফার্মে উৎপাদনের বিভিন্ন পর্যায়ে যে অতিরিক্ত দাম সেটা বহন করতে হয়। আবার ফার্ম কিছুটা একচেটিয়া ক্ষমতা ভোগ করে এই সুবিধে ফার্ম অনেক সময় উৎপাদিত পণ্যের জন্য অতিরিক্ত দামও কিন্তু আদায় করে। বহুজাগৃত ফার্ম বহু সংখ্যক পণ্য একসাথে উৎপাদন করে ফার্মের যে প্রত্যাশিত চাহিদা তার তুলনায় প্রকৃত চাহিদা কম হয়, তার ফলে পণ্য কি হয় অবিকৃত থেকে যায়। এর ফলে এই যে অবিকৃত পণ্য বা অনেক ক্ষেত্রেই ফার্মকে উদ্বৃত্তজনিত যে ঝুঁকি সেটার সম্মুখীন হতে হয়। নানা রকম উদ্দেশ্য পূরণের লক্ষ্যে ফার্ম বহুমুখীকরণ হয়ে থাকলেও ফার্মের শিল্প অর্থনীতিবিদরা মনে করেন যে বহুমুখীকরণের মাত্রা এবং পরিধি বিভিন্ন উপাদানের উপর নির্ভরশীল। সেই নির্ধারকগুলো আমরা প্রথমে দেখি পণ্য সময়ের যে সম্পর্কের মাত্রা, উৎপাদন এবং বন্টনগুলোর দিক থেকে ফার্মের উৎপাদিত দ্রব্যগুলো যে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত, ফলে ব্যয় সাশ্রয়ের কারণে ফার্ম বহুমুখীকরণের মাত্রাটাও বেশি বেড়ে যায়। অন্যদিকে ফার্মের যে উৎপাদিত দ্রব্যসমূহ পরস্পর সম্মুখীন হলে অতিরিক্ত ব্যয়ের কারণে ফার্মের যে বহুমুখীকরণের মাত্রা সেটা আবার কমে যায়। ফার্মের অগ্রগতি প্রবৃদ্ধি সম্পর্কে কর্তৃপক্ষের যে চিন্তাধারা তার উপরে ফার্মের বহুমুখীকরণ অনেকাংশে নির্ভর করে। কর্তৃপক্ষের দক্ষতা, অভিজ্ঞতা, কর্মনৈপুণ্যতা যদি বেশি হয় তবে বহুমুখীকরণের মাত্রা বেশি হয়। আবার কর্তৃপক্ষের দক্ষতা, অভিজ্ঞতা, কর্মনৈপুণ্যতা যদি কম হয় তাহলে বহুমুখীকরণের মাত্রা কম হয়। নতুন নতুন বৈচিত্র্যপূর্ণ দ্রব্য উৎপাদনের জন্য ফার্মের নিকট প্রযুক্তিগত সুযোগ সুবিধা বেশি থাকলে ফার্মের যে বহুমুখীকরণের মাত্রা আর পরিধি সেটা বেড়ে যায়। আর যদি ফার্মের যে ধরনের নতুন নতুন বৈচিত্র্যপূর্ণ দ্রব্যের জন্য যদি প্রযুক্তিগত সুবিধা না থাকে তাহলে তাদের যে বহুমুখীকরণের মাত্রা সেটা কমে যায়। ফার্মের কাছে বৈচিত্র্যপূর্ণ মানসম্মত নতুন নতুন দ্রব্যের উদ্ভাবনী ক্ষমতা, গবেষণা, উন্নয়ন এইসব পর্যাপ্ত সুযোগ সুবিধা থাকলে বহুমুখীকরণের মাত্রাটা বেড়ে যায়। আর এ ধরনের সুযোগ সুবিধা না থাকলে ফার্মের বহুমুখীকরণের যে মাত্রা সেটা কমে যায়। অধিক মাত্রায় বহুমুখীকরণ করতে হলে কোনো ফার্মের সাথে অপর ফার্মের যে প্রতিযোগিতা সেটা
প্রতিযোগিতায় লিপ্ত হতে হয়। ফার্মের নিকট পর্যাপ্ত মূলধন তহবিল থাকলে বহুমুখীকরণের লক্ষ্যে ফার্ম নিজেদের অবস্থান শক্তিশালীকরণ পাশাপাশি নতুন পণ্য নিয়ে কিন্তু বাজারে তাদের যে প্রবেশ সেটার সুযোগ সৃষ্টি হয়। ফার্মের বহুমুখীকরণের মাত্রা কর্মকর্তা কর্মচারীদের দক্ষতা, তাদের সমন্বয়, ব্যবস্থাপনাগত সুযোগ সুবিধা, উৎপাদন বন্টনের মধ্যে সমন্বয় ইত্যাদির উপর নির্ভর করে। যদি এগুলোর ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন হয়, অর্থাৎ তাদের দক্ষতা বেড়ে যায়, সুযোগ সুবিধা বেড়ে যায়, ইত্যাদি কারণে ফার্মের যে বহুমুখীকরণের মাত্রা সেটা বেড়ে যায়। ফার্মের ব্যবস্থাপনাগত প্রশাসনিক আগ্রহের উপর বহুমুখীকরণের মাত্রা নির্ভর করে। ফার্মের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ যদি দক্ষ, অভিজ্ঞ, যোগ্য, উদ্যোগী হয় তবে ফার্মের বহুমুখীকরণের যে মাত্রা সেটা বেড়ে যায়। আর যদি কর্তৃপক্ষ অদক্ষ, অনভিজ্ঞ, অযোগ্য হয় তবে বহুমুখীকরণের মাত্রা সেটা হ্রাস পায়। ফার্মের বহুমুখীকরণ এদের প্রতিযোগিতা, শিল্পের প্রবেশে বাধা, ষড়যন্ত্রমূলক আচরণ, বিভিন্ন ধরনের ব্যয় সুবিধা ইত্যাদির উপর নির্ভর করে। যদি এসব অবস্থার ক্ষেত্রে ফার্ম প্রতিযোগিতায় বাড়ে ফার্মের, তাহলে বহুমুখীকরণও বাড়বে। আর যদি এই ধরনের ক্ষেত্রগুলিতে অর্থাৎ শিল্পে প্রবেশে বাধা, ষড়যন্ত্রমূলক আচরণ, ব্যয় সুবিধা ইত্যাদি যদি না থাকে তাহলে বহুমুখীকরণের যে মাত্রা সেটা হ্রাস পাবে। দেশে আর্থসামাজিক অবস্থা বা রাজনৈতিক পরিবেশ যদি অনুকূল হয় তাহলে বহুমুখীকরণের মাত্রা বাড়বে। আর যদি অনুকূল না হয়, আর্থসামাজিক এবং রাজনৈতিক অবস্থা অনুকূল না হয়, তাহলে বহুমুখীকরণের যে মাত্রা সেটা কমে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জেনে নিলাম বহুমুখীকরণ বলতে কী বোঝায়, বহুমুখীকরণের যেসব সুযোগ সুবিধাগুলো রয়েছে, বহুমুখীকরণের যেসব অসুবিধাগুলো রয়েছে, বহুমুখীকরণ কী কারণে ঘটে এবং বহুমুখীকরণ নির্ধারকসমূহ বা কী কারণে বা কী মাত্রায় বহুমুখীকরণ ঘটে থাকে। তো আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ বিষয়গুলো। আর পরবর্তীতেও আমরা এই বিষয়গুলো নিয়ে পরবর্তী ক্লাসে বহুমুখীকরণের আরও অন্যান্য বিষয়গুলো নিয়ে আমরা আবার ফিরে আসব। সেই পর্যন্ত সবাইকে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।